আশ্রমে আমি ভিডিও করতে এসে আমার ইউটিউব চ্যানেলের এক সদস্যর সাথে আমার দেখা হয়ে গেল। এই আশ্রমে ভক্ত নিবাস অর্থাৎ গেস্ট হাউস ও ভোগ প্রসাদের ব্যবস্থা আছে? না, প্রতিদিনের জন্য প্রসাদের ব্যবস্থা নেই। তবে কেউ ফোন করে যদি, যেমন তুমি ফোন করলে আমি ভাবলাম আজকে আমার ছুটি আছে, আমি সেটা ব্যবস্থা করতে পারবো, তখন সেক্ষেত্রে আমি এগ্রি হই, আমি রাজি হয়ে যাই যে হ্যাঁ আমি পারবো। আর এটা এরকম ভাবে হয়, মানে প্রতিদিন ঠাকুরের ভোগ নিবেদন হয় না, কিন্তু ফল মিষ্টি ভোগ নিবেদন হয়। তো নমস্কার বন্ধুরা, আমি হচ্ছি আপনাদের সবার প্রিয় অম্লান। আমি আজকে আপনাদের খুব সুন্দর এক রামকৃষ্ণ আশ্রম দর্শন করাবো। তো আমি এখন চলে এসেছি হরিপাল চকচণ্ডীনগরে বামনা শ্মশানের পাশে খুব সুন্দর একটি রামকৃষ্ণ সারদা আশ্রম। তো এই রামকৃষ্ণ সারদা আশ্রমে আপনারা কিভাবে আসবেন, এখানে ভোগ প্রসাদ ও গেস্ট হাউসের ব্যবস্থা আছে কি, আমি সবই বলবো আপনাদের এই ব্লগের মাধ্যমে। আপনারা সাথে থাকবেন এবং পুরো ব্লগটি দেখতে থাকবেন, একটু স্কিপ করবেন না। এবং যদি আমার এই ব্লগটি ভালো লেগে থাকে আমাকে দুহাত ভরে আপনারা আশীর্বাদ করবেন, অর্থাৎ লাইক, শেয়ার এবং আমার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। তো চলুন তাহলে শ্রীরামকৃষ্ণ সারদা আশ্রমে। আপনারা যদি হরিপাল চকচণ্ডীনগরে বামনা শ্মশানের কাছে শ্রী রামকৃষ্ণ সারদা আশ্রমে আসতে চান, তাহলে আমি আপনাদের বলে দিচ্ছি আপনারা কিভাবে আসবেন। আপনারা যদি হাওড়া থেকে আসেন, হাওড়া আরামবাগ, হাওড়া তারকেশ্বর অথবা হাওড়া গোঘাট, এই ট্রেনগুলো ধরে আপনারা চলে আসবেন হরিপাল স্টেশন। হরিপাল স্টেশনে আপনারা যেই 3 নম্বর প্ল্যাটফর্মে নামলেন, 3 নম্বর প্ল্যাটফর্ম দিয়ে আপনারা দেখতে পারবেন স্টেশনের বাইরে অনেক অটো দাঁড়িয়ে আছে। তো সেই অটোগুলাকে বলতে হবে যে বামনা মহাশ্মশান শ্রী রামকৃষ্ণ সারদা আশ্রম যাব, চকচণ্ডীনগর বললেই ওনারা আশ্রমের সামনেই পুরো নামিয়ে দেবে, 10 টাকা ভাড়া নেবে। এইভাবে আপনারা এই আশ্রমে সহজেই চলে আসতে পারেন। আপনারা যদি হাওড়া থেকে আসেন, হাওড়া আরামবাগ, হাওড়া গোঘাট, হাওড়া তারকেশ্বর, এই ট্রেনগুলো ধরে আপনারা পুরো মানে শেষে চাপবেন ট্রেনের পুরো বগি, তাহলে পুরো পেছন দিকে নামতে পারবেন। এই যে হরিপাল স্টেশন, এখান দিয়ে আপনারা এরকম সোজা বেরোবেন, সোজা বেরিয়ে এখানে আপনারা এখান দিয়ে বাইরে বেরোবেন স্টেশনে। আমি আগে চলুন আগে স্টেশনের বাইরে বেরোই। এই দেখতে পাচ্ছেন এখান থেকে স্টেশনে দিয়ে আমি বাইরে বেরোলাম। বাইরে বেরিয়েই এখানে দেখতে পাবেন এরম অসংখ্য এরম অটো পাবেন, অটো, এই অটো করেই আপনারা যে আশ্রমে যেতে পারবেন। টোটো দাঁড়িয়ে আছে, এই রাস্তাটা ধরেই যাবে, আপনারা যেদিকে যাবেন এই রাস্তা ধরেই যেতে হবে। আমি আপনাদের পুরো ভালো করে দেখিয়ে দিচ্ছি, তাতে আপনাদের কোনো অসুবিধা হবে না। দেখুন আমরা এই রাস্তাটা ধরে এলাম, হরিপাল স্টেশন রোড সোজা যেটা চলে যাচ্ছে। তো স্টেশন রোডে সোজা এসেই এরম আপনারা এখানে দেখতে পাবেন বামনা মহাশ্মশান পবিত্র। তো তার ঠিক পাশেই কিন্তু আজকে আমি যে আপনাদের আশ্রমটি দর্শন করাবো সেই আশ্রম। আমি আশ্রমের সামনে চলেই এসেছি, দেখতেই পাচ্ছেন এটি হচ্ছে আশ্রমের প্রবেশদ্বার। তো চলুন এবার আশ্রমের মধ্যে প্রবেশ করা যাক, চলুন। এটি হচ্ছে মন্দিরের মূল প্রবেশদ্বার, আমি এবার প্রবেশ করছি। আশ্রমের মধ্যে ঢুকেই এটি হচ্ছে মূল মন্দির, আর এটি হচ্ছে আশ্রম লাগোয়া চত্বর। এই যে আপনারা ঘরটি দেখতে পাচ্ছেন, এটি হচ্ছে এই আশ্রমের অফিস অর্থাৎ কার্যালয়। চলুন আমি আপনাদের এই আশ্রমের অফিস বা কার্যালয়টি একবার দেখিয়ে দিই।
হরিপাল চকচণ্ডীনগরে শ্রী রামকৃষ্ণ সারদা আশ্রমে অনুষ্ঠান সূচি আমি আপনাদের সামনে তুলে ধরছি। আপনারা দেখতেই পাচ্ছেন। আপনারা ভিডিওটি পজ করে এই অনুষ্ঠান সূচি দেখে নিতে পারেন। এই আশ্রমের কার্যালয়ের ভেতরে যে বইগুলি আছে আমি আপনাদের সামনে তুলে ধরছি। বই বা ফটো, যেসব ফটো আছে ঠাকুর, মা ও স্বামীজির, দেখতেই পাচ্ছেন আপনারা। খুব সুন্দর মা সারদা দেবীর বাণী এই দেওয়ালে খোদাই করে লেখা আছে, দেখুন। এটি হচ্ছে রামকৃষ্ণ মঠ বেলুড় মঠের আছি পরিষদের নির্দেশিত 10 দফা নির্দেশাবলী। মূল গর্ভগৃহে প্রবেশ করার জন্য অনেকগুলি সিঁড়ি আছে। আপনাদের যেদিকে মন চাইবে সেই সিঁড়ি দিয়ে উঠেই মূল গর্ভগৃহে প্রবেশ করবেন। এই আশ্রমের মেঝেগুলো দেখুন, মার্বেল পাথর দিয়ে বাঁধানো, দেখুন পরিষ্কার পরিচ্ছন্ন। এই আশ্রমটি যিনি উদ্বোধন করেছিলেন তিনি হলেন শ্রীমৎ স্বামী সুহৃদানন্দজি মহারাজ। মূল গর্ভগৃহে প্রবেশ করার সাথে সাথেই এক যেন আলাদা শান্তি অনুভব করলাম। মূল গর্ভগৃহের দেওয়ালে চারপাশে নানা মহারাজদের ছবি আছে, আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি। এখানে ওপরে মা দুর্গার একটি ফটো আছে, তার ঠিক তলায় এখানে আছে মা জগদ্ধাত্রী দেবীর ফটো। এই আশ্রমে এটি হচ্ছে প্রণামী বাক্স। আপনারা এই আশ্রমে এখানে প্রণামী দেবেন, আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি। এই আশ্রমের মূল গর্ভগৃহের মধ্যে কাঠের সিংহাসনের মধ্যে অধিষ্ঠান করছেন ঠাকুর শ্রী রামকৃষ্ণ এবং তার ঠিক পাশেই
মা সারদা দেবী এবং স্বামীজি অর্থাৎ স্বামী বিবেকানন্দ। এটি হচ্ছে মূল গর্ভগৃহ। মূল গর্ভগৃহের পাশে এখানে এটি হচ্ছে ভাড়ার ঘর, অর্থাৎ এখানেই ঠাকুরের পূজার সমস্ত জোগাড়জাত করা হয় এই ভাড়ার ঘরে। দেখুন পুজোর অনেক বাসন আসে এখানে। খুবই পরিষ্কার পরিচ্ছন্ন এই ভাড়ার ঘরটি। এটি হচ্ছে মূল মন্দির। মূল মন্দিরের আশ্রম লাগোয়া চারপাশটি দেখুন খুবই সুন্দর। চারিধারে দেখতেই পাচ্ছেন ফুল গাছ বসানো। পুরো এই আশ্রমের চারপাশের পরিবেশটাই অন্যরকম, শান্ত স্নিগ্ধ মনোরম এক যেন প্রাকৃতিক পরিবেশ। দেখুন খুবই ভালো লাগছে। এখানে দেখতেই পাচ্ছেন এই আশ্রমের বহু পুরনো একটি বট গাছ রয়েছে। এই আশ্রম চত্বরের মধ্যেই এখানে পুকুরের ধারে দেখতেই পাচ্ছেন খুব সুন্দর এখানে বসার ব্যবস্থা করা আছে। চাইলে আপনারা এই আশ্রমে এসে এখানে বসতে পারেন, খুবই ভালো লাগবে। এই আশ্রমের পাশেই এখানে খুব সুন্দর একটি ধান ক্ষেত আছে। ধান ক্ষেতটি দেখুন যেন মনে হচ্ছে সবুজ চাদরে মোড়া। কি অপরূপ দেখতে লাগছে বলুন ধান ক্ষেতটি। আপনারা দেখতেই পাচ্ছেন সবুজে মোড়া পুরো এই আশ্রম চত্বর দেখুন। আর সামনেই দেখতে পাচ্ছেন শৌচালয়। আমি আপনাদের শৌচালয়টি একবার দেখিয়ে দিই। এইটি হচ্ছে পুরুষদের বাথরুম, এদিকেই আছে হচ্ছে মহিলাদের বাথরুম। এই যে এই আশ্রমের মধ্যে আপনারা দেখতেই পাচ্ছেন সারিবদ্ধভাবে অনেকগুলি জলের কল করা আছে। দেখুন এই যে আপনারা পুকুরটি দেখতে পাচ্ছেন এটি কিন্তু আশ্রমেরই পুকুর। দেখুন আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি পুকুরটি। এটি হচ্ছে মূল মন্দির। মূল মন্দিরের পাশেই এটি হচ্ছে এই আশ্রমের সাধু নিবাস ও গেস্ট হাউস। তো চলুন এবার আমি প্রবেশ করি। সাধু নিবাস অথবা ভক্ত নিবাসের ভেতরে এখানে দেখতে পাচ্ছেন ঠাকুর শ্রী রামকৃষ্ণ এবং মা সারদা দেবীর ফটো আছে। এটি হচ্ছে সাধু নিবাস অথবা ভক্ত নিবাস। যখন সাধুরা আসেন, সাধু মহারাজেরা এখানেই থাকেন এবং সবসময় তো সাধু মহারাজেরা তো আসে না, তো এখানে ভক্তরাও থাকেন এসে। আপনারাও চাইলে এখানে এসে থাকতে পারেন। আমি আপনাদের ঘরটি দেখিয়ে দিচ্ছি। এখানে দেখুন ঠাকুর মা ও স্বামীজির ফটো আছে। তো চলুন এবার আমি এই ঘরের সাথেই সুন্দর একটি অ্যাটাচ বাথরুম আছে, তো বাথরুমটি আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি। এখানে খুব সুন্দর কলের ব্যবস্থা করা আছে, শাওয়ার আছে, কুমোট আছে। এখানে পরিষ্কার পরিচ্ছন্ন পুরো বাথরুমটি দেখুন। গিজারের ব্যবস্থাও করা আছে বাথরুমের মধ্যে।
এখানে একটি মিরর দেওয়া আছে। এই ঘরটি আমি আপনাদের দেখালাম, তার ঠিক পাশে এখানে আরো একটি ঘর আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি। এখানে দেখতেই পাচ্ছেন দুটো বিছানা দেওয়া আছে, ওপরে এখানে ঠাকুর মা ও স্বামীজির ফটো আছে। এই ঘরের সাথে অ্যাটাচ বাথরুম আছে। তো চলুন আমি আপনাদের বাথরুমটি একবার দেখিয়ে দিই। এই ঘরের মধ্যে এখানে খুব সুন্দর কুলারেরও ব্যবস্থা আছে। এটি হচ্ছে এই আশ্রমের রান্নাঘর। এই রান্নাঘরে শুধুমাত্র যখন কোনো উৎসব তিথি বা যখন কোনো পুজো হয় এই আশ্রমে, তখনই এখানে ভোগ রান্না করা হয় এই রান্নাঘরে। এখানে একটি ফ্রিজও আছে রান্নাঘরের মধ্যে। এই আশ্রমে আপনারা যদি আপনাদের সাধ্য মতো ডোনেট করতে চান, তাহলে আমি আপনাদের এইটি দেখিয়ে দিচ্ছি। আপনারা সাধ্য মতন এই আশ্রমে ডোনেট করবেন অবশ্যই। এটি হচ্ছে এই আশ্রমের প্রসাদ কক্ষ। দুপুরের প্রসাদ এখানেই গ্রহণ করতে হয়। আর প্রসাদ কক্ষ ঠিক পাশেই এটি হচ্ছে এই আশ্রমের ডাক্তারবাবু এখানেই বসেন, চেম্বার করেন, ডাক্তারখানা। আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি। ডাক্তারখানার মধ্যে এখানে স্বামীজি, এখানে কিন্তু দাঁতের ডাক্তারও বসে এবং হোমিওপ্যাথিরও ডাক্তার বসে। এটি হচ্ছে রন্ধনশালা, কিচেন এই আশ্রমে। এটি হচ্ছে এই আশ্রমের পুরনো গর্ভগৃহ, মানে আগে যেটা ছিল। এখন তো নতুন মন্দির হয়ে গেছে। এখানেই আগে সেবা করা হতো ভগবানকে। সকালবেলা আমরা এই আশ্রমের পুজোর প্রসাদ পেয়ে গেছি। তো চলুন এবার আমি প্রসাদ গ্রহণ করে নিই। এই আশ্রমে আমি ভিডিও করতে এসে আমার ইউটিউব চ্যানেলের এক সদস্যর সাথে আমার দেখা হয়ে গেল এই আশ্রমে। তো আপনার নাম? সুকুমার চট্টোপাধ্যায়। আপনি কোথায় থাকেন? এখন আমার বাড়ি শিয়াখালায়, তবে কলকাতাতে থাকি, মাঝে কোথাও আমার বাড়ি আছে। তো আমার ওনার সাথে দেখা হয়ে খুবই ভালো লাগলো। এরম আমার চ্যানেলের দর্শকদের সাথে দেখা হলে খুবই ভালো লাগে। তো একসাথেই আমরা ভোগ প্রসাদ গ্রহণ করলাম। তো আমার ব্লগ আপনার কেমন লাগে? খুব ভালো লেগেছে, ভালো লেগেছে। এখানে ভোগ প্রসাদও ভালো লাগে, এই আশ্রমের পরিবেশে আমার খুব ভালো লাগে। এই ভিডিও ভালোও লাগে এবং আমি চাইবো আমার পরিচিত জনের মধ্যে এটা প্রচার হোক, আরও নতুন নতুন লোকের সদস্য হোক। এই পূর্ণক্ষণে আমি আমাকে অভিনন্দন জানাই। আর আপনাকেও আমি শারদীয়ার প্রীতি শুভেচ্ছা অভিনন্দন জানাই। আমার আপনার প্রণাম। শারদীয়া পুজো সবার সুখে শান্তি আনন্দে হোক, এইটুকু দেশের মঙ্গল করি, সবাইকে আমার ভালোবাসা। ঠিক আছে, আবার আপনার সাথে তাহলে আবার দেখা হবে। নমস্কার, আপনার নাম? আমার নাম প্রদীপ কুমার ঘোষাল। হরিপাল চকচণ্ডীনগর এই যে আশ্রমটা, এই আশ্রমের ব্যাপারে যদি একটু ইতিহাস বলেন আমার দর্শক বন্ধুদের, তাহলে আমি খুবই উপকৃত হব। এই আশ্রমটা মানে 1993 সাল, আমাদের তখন 22-23 বছর বয়স। তখন আমাদের হাতে একটি বই আসে অচিন্ত কুমার সেনগুপ্তের পরমা প্রকৃতি সারদামণি। সেই বইটি আমরা আমাদের এই কিছু ছেলে, আমরা তখন কম বয়স, এই বইগুলো আমরা পড়তে আরম্ভ করি। ছোট ছোট বই, তখন মঠ মিশনের সম্বন্ধে কোনো ভাবধারা আমাদের নেই, কিন্তু মায়ের ওই বইটি পড়ে আমাদের খুব অনুপ্রাণিত হই, ভালো লাগে আর কি। তারপর আস্তে আস্তে ওই আমরা প্রথমে আমাদের হরিপাল স্টেশন সংলগ্ন এলাকায় আমরা এইসব পড়াশোনাগুলো করতাম। তো ওখানটা খুব কনজেস্টেড ছিল, ট্রেন বাসের খুব আওয়াজ হতো। তখন আমাদের এই আদিবাসী ভাই বন্ধু আছে, এখানে পাড়া আছে আমাদের পাশে, তো ওরা বললো এই বামনা এটা শ্মশান, এই শ্মশানের পাশে সব জঙ্গলাকীর্ণ জায়গা ছিল। তো সেখানে আমাদের ওখানে একটা ঘর ছিল, কুড়ে ঘর ছিল, খোলার চাল। সেখানে আমরা শেল্টার পেলাম, যেখানে আমরা ঠাকুরমা স্বামীজির বই যেটুকু জানি তার মধ্যে আমরা পড়াশোনা করব, চর্চা করব এইভাবে।
এরকম কিছুদিন করতে করতে আমাদের ওঙ্কারেশ্বর থেকে একজন মহারাজ এলেন। তিনি বেলুড় মঠের রামকৃষ্ণ মিশনের অর্ডারের সন্ন্যাসী ছিলেন না, তিনি তার নাম হচ্ছে স্বামী জ্যোতিস্বরূপানন্দ। তো সেই মহারাজজি আমাদের এখানে এলেন। তিনি খুব সাধন করবার জন্য আমাদের উৎসাহ দিতেন, জপ ধ্যান কি করে করতে হয়, কি করে বই, কোন সব বই পড়লে মানুষের চট করে কিছুটা জ্ঞান লাভ হয়, এগুলো বলতেন। তা আমরা সেগুলো আরম্ভ করি। এবং সেই সময় এক গুরু পূর্ণিমা 94 সাল গুরু পূর্ণিমা দিন মহারাজ বললেন, দেখো এখন চর্চা করছো, এটা একটু সিস্টেমেটিক্যালি করো, নির্দিষ্ট সময় আসন করো, বসো, আরতি করো, জপ ধ্যান করো। আর বেলুড় মঠ থেকে ঠাকুরমা স্বামীজির ছবি নিয়ে এসে আমি গুরু পূর্ণিমার দিন ঠাকুরমা স্বামীজিকে প্রতিষ্ঠা করে দেবো। আর তোমরা সন্ধ্যাবেলায় খণ্ডনভবন্ধ প্রেয়ার করবে, প্রতিদিন অঙ্গিতং এইসব প্রেয়ারগুলো করবে। তো প্রার্থনা করলে তার ফল খুব সুদূর প্রসারী হয়। আগামী দিনে এই জায়গাটা আশ্রমের রূপ নিতে পারবে। তো তোমরা চেষ্টা করো এখন থেকে, তাহলে তোমাদের কম বয়স আছে, তো তোমরা এখন চেষ্টা করো। তা সেটি প্রায় 30 বছর 31 বছর এইভাবে চলছে। তখন এই বিরাট জঙ্গল এলাকা জায়গা ছিল, বাবলা গাছ ছিল, আমরা সবাই মিলে কেটে কুটে পরিষ্কার পরিচ্ছন্ন করে অসংলগ্ন জমি, অসমতল জমি, সেগুলো নিজেরা কোদাল দিয়ে কেটে পরিষ্কার, তখন কম বয়স, আমরা নিজেরাই কেটে পরিষ্কার করছি। ফুল গাছ লাগাতাম, এই গাঁদা ফুল ডালিয়া টালিয়া করে, এই করে আস্তে 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 এবার আমাদের কাছে একদিন এলেন, ওই মহারাজের টান এলেন, নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশনের প্রিন্সিপাল মহারাজ স্বামী সুপর্ণানন্দ, এখন গোলপার্কের সেক্রেটারি মহারাজ। উনি একদিন আমাদের এখানে এলেন, তখন কিছু নেই, উনি খুব, সেদিকে ফলারানি অমাবস্যা কালী পুজো ছিল। উনি বলেন, বিকেলে আমি কামারপুকুর জয়রামবাটি যাবো, তো তোমরা দীক্ষা টিক্ষা নিয়েছো না? মহারাজ দীক্ষা তো হয়নি। তো তোমরা আত্মস্থানন্দজি মহারাজ তখন বেলুড় মঠের জিএস মহারাজ থেকে ভাইস প্রেসিডেন্ট হয়েছেন, যে উনি এখন দীক্ষা দিচ্ছেন এবং কামারপুকুর জয়রামবাটিতে রিসেন্ট দীক্ষা হবে। তো তোমরা যদি দীক্ষা নিতে চাও তাহলে মহারাজের কাছে গিয়ে আবেদন করো এবং ফর্ম নিয়ে তোমরা দীক্ষা নাও। তো সেই বলা কাজ, আমরা মঠে গেলাম। মঠে গিয়ে আমরা 25টি ফর্ম তুলেছিলাম এবং আমাদের 24 জন সেই সময় আমাদের জয়রামবাটি মায়ের গর্ভ মন্দিরে আমাদের দীক্ষা হয়েছিল। সেই সব শুরু আর কি। 97-এ অবশ্য দীক্ষাটা হয়েছিল। তো এই চলতে চলতে ভাবধারাতে আস্তে 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 আসা, এখন মঠ মিশনের বিভিন্ন সন্ন্যাসী আসে, ঠাকুরমা স্বামীজির আমাদের জন্মতিথি পালিত হয়, তারপর জন্ম উৎসব হয়, গুরু পূর্ণিমা পালন হয়, তারপর আপনার জন্মাষ্টমী হয়, 12ই জানুয়ারি জাতীয় যুব দিবস, স্কুলের ছাত্রছাত্রীদের নিয়ে কন্টেস্ট হয়, বিভিন্ন কুইজ কন্টেস্ট, এইসব ছোটোখাটো সব প্রোগ্রাম হয়। মহারাজরা আসেন, স্বামীজির বাড়ির সেক্রেটারি মহারাজ জ্ঞানলোকানন্দ, তারপর বলভদ্রানন্দ, মঠের সন্ন্যাসী মহারাজরাও আসেন, প্লাস আমাদের নিজেদের যারা গ্রামের ছেলে টেলে যারা কিছুটা কাজে কর্মের মধ্যে সুযোগ পাই, আমরা এই ঠাকুরমা স্বামীজির চর্চা আমাদের ভালো লাগে এবং এতে আমরা বেশ অনুপ্রাণিত হই, কিছু কার্য করার ইচ্ছা হয়। তো এইভাবে আমাদের আশ্রমটা চলতে যাচ্ছে। এইভাবে চলতে চলতে 2020 সালে আমরা ভাবলাম যে 20 সালে না 17 সালে মন্দির তৈরি করব। তো তার মধ্যে প্রথম মন্দিরে 10,000 টাকা দান করেছিলেন বেলুড় মঠের একজন প্রবীণ সন্ন্যাসী স্বামী গৌরীনাথানন্দ, তাকে ডাকনামে বিরূপাক্ষ মহারাজ বলে ডাকা হয়। তিনি বলেন, দেখ আমার প্রণামীর টাকা তো খরচ হয় না, তো তোরা এই টাকাটা নিয়ে মন্দিরের একটা শুরু কর। তা এইভাবে করতে করতে এই মন্দির হলো। তো 2020 সালে মন্দির ওপেনিং হলো 9ই জানুয়ারি। পূজ্যপাদ শ্রীমৎ স্বামী সহিতানন্দজি মহারাজ, বেলুড় মঠের বর্তমান ভাইস প্রেসিডেন্ট, অন্যতম ভাইস প্রেসিডেন্ট মহারাজ মন্দির উদ্বোধন করে গেছেন। এবং সেই দিনকে আমাদের উদ্বোধনের দিন বেলুড় মঠ থেকে প্রায় 40 থেকে 50 জন মহারাজ উপস্থিত ছিলেন। তার মধ্যে ট্রাস্টি বডির প্রায় 5 জন মহারাজ ছিলেন বেলুড় মঠের, যেমন স্বামী জ্ঞানলোকানন্দ, স্বামী বিমলাত্মানন্দজি মহারাজ, সহিতানন্দজি ভাইস প্রেসিডেন্ট মহারাজ উদ্বোধন করেছিলেন, স্বামী তত্ত্ববিধানন্দজি মহারাজ মানে গৌরদাস মহারাজ বলে বেলুড় মঠে পড়েছে, উনি বিরাট খুব ভালো পূজারী মহারাজ, উনি আমাদের মন্দিরে পূজা করেছিলেন। তারপর সুপর্ণানন্দজি মহারাজ, বিভিন্ন মঠের সন্ন্যাসীরা সেদিকে এসে সাধু ভান্ডারা হয়েছিল। এবং 2020 সালে 5 দিন ধরে এই অনুষ্ঠান হয়েছিল, এই মন্দির উদ্বোধনের অনুষ্ঠান 5 দিন। দ্বিতীয় দিন সারদা মঠের 10 জন সন্ন্যাসিনী মাতাজিরা এসেছিলেন, তারা এখানে দুপুরে প্রসাদ গ্রহণ করেন। একদিন যাত্রা নাটক এসব হয়, তারপর একদিন নরনারায়ণ সেবা হয় লাস্ট দিন 14 তারিখে। 9 তারিখ থেকে আরম্ভ হচ্ছে, 9, 10, 11, 12, 13 তারিখে ওই মাঠে প্যান্ডেল করে নরনারায়ণ সেবা হয়। এইভাবে মন্দির। আর এখন আমরা প্রতিদিন সকালবেলা ঠাকুরের ফলভোগ দিয়ে পূজা পাঠ হয়, সন্ধ্যাবেলা আরতি হয়, বিকেলবেলা 800 জন বাচ্চার ছেলে মেয়ে আছে 1 to 5, তাদের ফ্রি কোচিং দেওয়া হয়। আর সপ্তাহে 2 দিন হোমিওপ্যাথি ডক্টর আসেন, গ্রামের মানুষদের, দুস্থ মানুষদের তাদের চিকিৎসা দেওয়া হয়। মাসে এই আশ্রমে ভক্ত নিবাস অর্থাৎ গেস্ট হাউস ও ভোগ প্রসাদের ব্যবস্থা আছে না? প্রতিদিনের জন্য প্রসাদের ব্যবস্থা নেই, তবে কেউ ফোন করে যদি, যেমন
তুমি ফোন করলে আমি ভাবলাম আজকে আমার ছুটি আছে, আমি সেটা ব্যবস্থা করতে পারবো, তখন সেক্ষেত্রে আমি এগ্রি হই, আমি রাজি হয়ে যাই যে হ্যাঁ আমি পারবো। আর এরকম ভাবে হয়, কিন্তু প্রতিদিন ঠাকুরকে ভোগ নিবেদন হয় না, কিন্তু ফল মিষ্টি ভোগ নিবেদন হয়। আর এই প্রসাদ বুকিং এর প্রসিডিওর কি আছে? বুকিং এর প্রসিডিওর ফোন করে বলা হলে আমি সেটা ব্যবস্থা করি, যে নিজেরাই রান্না করে ব্যবস্থা করি ভক্তদের যাতে সুন্দরভাবে এ হয় ব্যবস্থা, একটু এরকম করি। মানে আলাদা করে কোনো রাঁধুনি বা কিছু নেই, আমরাই সেক্রেটারি, আমি রাঁধুনি, আমরাই নিজেরাই করি। কেউ আসতে চাইলে আনন্দ করে, আমি সেটা আনন্দ করে তাদেরকে গ্রহণ করার চেষ্টা করি। আর ভোগ প্রসাদ ও গেস্ট হাউসে যারা যেসব ভক্তবৃন্দরা থাকবেন, তো মূল্য কি আছে? না, আমাদের এখানে মঠ মিশনের নিয়ম অনুযায়ী কোনো মূল্য নির্ধারিত কোনো মূল্য নেই, মূল্য আমরা বলিও না। মানুষ স্বেচ্ছায় ভালোবেসে তার ইচ্ছায় স্বইচ্ছায় সে যদি কিছু দেবো মনে করেন তিনি দেন, কিন্তু আমরা এটা কোনো দাবি করি না যে এটা কেউ যদি নাও দেন তাতেও আমাদের বলার কিছু থাকে না, আমরা বলি না। মহারাজরা আমাদের বারণও করেছেন যে এরকম ভাবে কোনো চাওয়া প্রথা মঠের নেই, যে কাউকে কিছু চাওয়া যাবে না। আপনি আবেদনপত্র করে দিতে পারেন, যেমন উদ্বোধন পত্রিকায় কিছু হলে আবেদন করলাম একটা ম্যাচ জনসাধারণের জন্য, সেটা কেউ গ্রহণ করলো, কেউ করলো না, কেউ দিল না, তার জন্য কোনো ব্যাপার নয়, আমরা আমাদের যেটা আপিল সেটা করে দিই। আর ঠাকুর শ্রী রামকৃষ্ণ দেবের নাম পরমহংসদেব কেন হলো? পরমহংসদেব এখন পরমহংসদেব সম্বন্ধে কনসেপ্ট আমাদের সকলে আমরা খুব জানি। পরমহংসদেব অবস্থা যতক্ষণ না নিজে পরমহংস হওয়া যায়, পরমহংস সম্বন্ধে বলা কেন হলেন সেটি বলার সামর্থ্য আমার খুব নেই, আমি বলতে পারি না। তবে আমি এটুকু বলতে পারি যে ঠাকুরকে পরমহংসদেব তোতাপুরী যে ঠাকুরের গুরু হয়ে এসেছিলেন, তিনি একজন পরমহংসই ছিলেন। পরমহংস মানে যে হাঁসে দুধে জল মিশিয়ে দিলে হাঁস কি করে, রাজহংস কি করে, সে মানে জলটা ফেলে দুধটা সার বস্তু গ্রহণ করে। তা পরমাংশ অবস্থা হচ্ছে এরকম, যে এই যে আমাদের জাগতিক অসার বস্তুকে পরিত্যাগ করে যিনি সত্য, মানে সত্য কি, সত্য হচ্ছে কি ঈশ্বরই সত্য বলছে, ঠাকুর বলছে জগৎ সত্য, ঈশ্বর সত্য জগৎ মিথ্যে। এটা যখন তিনি অনুভব করেন সেই অবস্থা প্রাপ্তি হয়, তরীয় অবস্থা। সেই অবস্থা প্রাপ্তি অবস্থাকে আমরা মনে করি যে সেটি পরমাংশ অবস্থা, মানে আমরা শাস্ত্রে পড়ে বলছি। এখন যতক্ষণ না আমাদের সেই অবস্থা হয় আমরা শুধু মুখে পড়ে বলবো, কিন্তু আমার সেই অবস্থা হয়নি, খুব প্রাঞ্জল ব্যাখ্যা বলতে পারবো না। তো সেই ওইটুকু আমি বলতে পারবো যে পরমাংশ অবস্থা বলতে এইরকম আমি বুঝি, যে পূর্ণ জ্ঞানের অবস্থা আর কি, পূর্ণ জ্ঞান যার হয়েছে তাকেই পরমাংশ অবস্থা বলা হয়। তৈমূল্যাঙ্গ স্বামীকেও পরমাংশদেব বলা হয়, অনেক মহাপুরুষকে পরমাংশ উপাধি বলা হয়, কিন্তু ঠাকুর শ্রীরামকৃষ্ণ স্পেশালি তাকে বলা হয়। যে তোতাপুরি 40 বছর ধরে সাধনা করে যে সাধনায় সিদ্ধি লাভ করেছিলেন, ঠাকুর শ্রীরামকৃষ্ণ দক্ষিণেশ্বরে পঞ্চবটিতে 3 দিনে মাত্র সেই সাধনার সম্যক জ্ঞান উপলব্ধি করেছিলেন, এবং তাকে পরমাংশ বলে আমরা এ করি। এবার আপনি দর্শকদের উদ্দেশ্যে বলুন। দর্শকদের উদ্দেশ্যে আমার একটি আবেদন, যে এই আশ্রমটি আমরা খুবই কষ্ট করে মহারাজদের আগ্রহে বলুন, ঠাকুরের অসীম কৃপায়, মায়ের কৃপায় আমরা এই আশ্রমটা তৈরি করার চেষ্টা করছি। আগামী দিনে আমাদের আরো কিছু গেস্ট হাউস হয়নি, তারপর একটি বই বিক্রয় কেন্দ্র, তারপর বাচ্চারা যে আমাদের পড়াশোনা করে তাদের ছাত্রাবাস, এই সব জিনিসগুলো আমাদের তৈরি করতে হবে, পেছনের বিল্ডিং গুলো ভেঙে। তা সহৃদয় ভক্ত যারা আছেন, যাদের সামর্থ্য আছে, তারা তাদের সামর্থ্য অনুযায়ী যে কিছু সহযোগিতা করেন, তাহলে এই আশ্রমটি আগামী দিনে পূর্ণাঙ্গ একটা আশ্রমের রূপ নেবে। তা আমি সকলের সহযোগিতা এবং সাহায্য কামনা করছি। তো বন্ধুরা, আমি আজকে আপনাদের খুব সুন্দর একটি আশ্রম দর্শন করালাম। কেমন লেগেছে ব্লগটি অবশ্যই কমেন্ট করে জানাবেন, এবং যদি আমার এই ব্লগটি ভালো লেগে থাকে লাইক করবেন, শেয়ার করবেন, এবং আমার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। দেখা হবে আবার পরের কোনো একটা ব্লগে। ততক্ষণের জন্য নিচ্ছি তোমায় থেকে ছোট্ট বিরতি। নমস্কার। জয় শ্রী রামকৃষ্ণ।